নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন অমিয় কুমার ঘোষের লেখা অকারণ। অক্টোবর মাস শেষ হতে আর কদিনই বা দেরি। রমেশ তখন সবেমাত্র আপিসে এসে পৌঁছেছে। ডেস্কের চাবি খুলে তার মধ্যে কাঁধের রেশমি চাদর আর টিফিন বাক্সটা রেখে দিয়ে মুখ ফেরাতেই দেখল এক জায়গায় কে যেন কি বলছে, আর অনেকে মিলে তাকে চক্রবেষ্টনে ঘিরে তা শুনছে। এখনও 10:30 বাজতে 10 মিনিট বাকি। সুতরাং সে হাজিরা বইতে নাম সই করে এসে শটান সেইখানেই দাঁড়ালো। বক্তা স্টোর্সের রামতারণবাবু। বক্তৃতাটি চলছে রাজনৈতিক বিষয় নয়, দেশভ্রমণ বিষয়। রমেশ আকর্ণ হয়ে তা শুনতে লাগল। কিছুক্ষণ শোনবার পর বুঝতে পারল গত বছর পুজোর সময় রামতারণবাবু কারমাটার গিয়েছিলেন, তারই সবিস্তার বর্ণনা হচ্ছে। সেই ছোট্ট শহর, রানীগঞ্জ টাইলে ছাওয়া লাল রঙের ছোট্ট বাড়িগুলি, দূরে দিগন্তরেখার ওপর হয়তো দু একটা অস্পষ্ট পাহাড়, বালির মধ্যে পথ হারানো শীর্ণ একটি নদী, বাগানের ইউক্যালিপটাস গাছগুলির অশ্রান্ত ঝিরঝিরি রব প্রভৃতি আরও কত কি। রমেশ একেবারে মুগ্ধ হয়ে গেছে। ভাবের অজস্রতায় বুঝি ওর কণ্ঠ বুঝে আসে। একবার ঢোক গিলে আবার শুনতে থাকে। রামতারণবাবু বলতে আরম্ভ করেন, কি বলো, এই তো আমার হাতের কবজি দেখছো, 3টি হপ্তা যেতে না যেতেই তা ফুলে মোটা হয়ে গেল। এমনই জল হাওয়ার গুণ। আর শুধু কি তাই, যা খাই, যখন যত ইচ্ছে খাই, আর তারপর 1 গ্লাস জল, ব্যাস অমনি 2টো ঢেঁকুর, সঙ্গে সঙ্গে হজম। আবার খেতে হতো, আর দিনে অমন কম করে 5 না খেলে চলতো না। সকালে বিকালে বেড়াই, আর সন্ধেবেলা খোলা মাঠের ওপর শুয়ে আকাশের দিকে চেয়ে গল্প করি। গল্প আর চলল না, তখন সাহেব এসে গিয়েছে। কাজেই যে যার ডেস্কের দিকে অগ্রসর হল। 5:30টার সময় রমেশ যখন আপিস থেকে বেরিয়ে এসে ডালহাউসি স্কোয়ারের মোড়ে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল, তখন তার রামতারণবাবুর কারমাটার ভ্রমণের কথা মনে পড়ে গেল। বক্তা হিসেবে রামতারণবাবুর যে কোনো বিশেষত্ব আছে এ কথা স্বীকার করতে সে নারাজ। যেরকম এলোমেলো খাপছাড়াভাবে তিনি বলে গিয়েছেন, সেরকমভাবে বোধহয় না বললেই ছিল ভালো। কিন্তু তা হলেও তার বিবৃত বিষয়টুকু এখনো পর্যন্ত তার সামনে রূপে রেখায় রঙিন হয়ে ছবির মতো ভাসছে। 32 বছর বয়স হলেও রমেশ আজ পর্যন্ত কলকাতার বাইরে 10-20 মাইলের বেশি কোথাও যায়নি। মনে পড়ে ইআইআর লাইনে সেই একবার গিয়েছিল ভদ্রেশ্বর, আর বিএনআর লাইনে বাউরিয়া। এর পরিধির বাইরে যে আর একটা বিচিত্র বিপুলায়তন জগৎ রৌদ্র ছায়ায় নিত্য নবরূপ পরিগ্রহ করে পথিককে প্রলুব্ধ করছে, তার কাহিনী সে পুঁথিতেই পড়েছে। মানসলোক থেকে স্খলিত করে বাস্তব লোকে মুখোমুখি তার সঙ্গে পরিচয় করবার সুযোগ আর হয়নি। এর জন্য মাঝে মাঝে সে একটু ব্যথিত হয়, কিন্তু স্ত্রী শৈলও তাই। সেই ছেলেবেলায় কবে যে একবার বাপমার সঙ্গে কাশি গিয়েছিল, কিন্তু তারপর কি আর বিশেষ কিছু মনে আছে? কিন্তু এখনো হয়তো একটু ভেবে বলতে পারবে, সেই ওদের বাড়ির সামনের প্রকাণ্ড মাঠটাতে ওর সমবয়সী বন্ধুদের সাথে ট্রেন চলার অনুকরণে কেমন মুখে ঝকঝক ঝকঝক করে দৌড়ে বেড়াতো। আর মাঝে মাঝে গাছের তলাগুলো হতো স্টেশন, আর সেখান থেকে উঠত যত কাঁচ করার পুতুল যাত্রীদল। এই কথাগুলো আজকাল মনে পড়লে তার হাসি পায়। তা পাক, কিন্তু এর বেশি আর সে কিছু মনে করতে পারে না। রমেশ কখনো পাহাড় দেখেনি এ কথা শুনে বন্ধুরা হাসত। তাদের মধ্যে কেউ কেউ খোঁচা মারবার জন্য বলতো, ওহে, এবার ছুটিতে কোথাও বাইরে বেরিয়ে পড়ো, একদম বিদেশ দেখোনি। উত্তরে সে একটু হেসে বলতো, হ্যাঁ যাব, কিছু টাকা সঞ্চয় করতে পারলেই বেরিয়ে পড়বো একদিন।
বাড়ি পৌঁছতেও তার সন্ধ্যা হয়ে গেল। হাত পা ধুয়ে জলখাবার খেয়ে সে শৈলর কাছে রামতারণবাবুর গল্প করতে লাগল। রুদ্ধ নিঃশ্বাসে সে তা শুনে গেল। গল্প শেষ হলে বলল, বাহ, বেশ তো, চলো না আমরাও কোথাও যাই। আমারও তো অম্বলের অসুখটা সারছে না, সেখানকার জল হাওয়ার গুণে সারতেও পারে। উত্তরে রমেশ বলল, হ্যাঁ তা তো বুঝি, কিন্তু টাকা, পোস্ট অফিসে তো মাত্র 100টি টাকা জমেছে, তাও জমাতে পেরেছি তখন টিউশনি ছিল তাই, কিন্তু এখন তো আর তা হবারও জো নেই। 10 বছর পূর্বে গল্পের জবনিকা তুলে দেখলে দেখা যাবে শৈল একটি চারুহাসিনী, শান্ত স্বভাবের মেয়ে। চোখে মুখে কেমন একটা করুণ কোমল কান্তি। রংটা নেহাত ফর্সা না হলেও ওকে কালো বলা চলে না, ও দুটোর মাঝামাঝি, সাধারণত যেমন হয়। প্রথম যেদিন ও শ্বশুরবাড়ির চৌকাঠে এসে পা দিল, সেই দিন থেকেই সে এ বাড়িটাকে আর শ্বশুরবাড়ি বলে ধরে নিতে পারেনি। এ যেন তার ছেলেবেলাকার সাজানো একটি খেলাঘর। এর প্রতিটি অংশের সঙ্গে তার অন্তরের আত্মীয়তা আছে। শাশুড়ি সৌদামিনী বললেন, তুমি এবার সংসারের ভার নাও মা লক্ষ্মী, আমি তীর্থ করে আসি। কিন্তু মর্তের তীর্থে আর তাঁর যাওয়া হলো না। তার পূর্বেই কোনো অজানা তারকার তীর্থলোকের নিমন্ত্রণে তিনি চলে গেলেন। সংসারে মাত্র 2টি প্রাণী, রমেশ আর শৈল, আর 2টি রুগ্ন শিশু। 2খানি শোবার ঘর ও একটি রান্নাঘর, ভাঁড়ার ওর মধ্যেই থাকে। এই নিয়ে ওদের সংসার। রমেশের একটি ভাই আছে, ভাই মানে আপনার ভাই, কিন্তু নিতান্ত হতভাগ্য সে। ছেলেবেলা থেকে কুসঙ্গে পড়ে আর লেখাপড়াও করল না, আর বাড়িতেও থাকল না। গাঁজা আর গুলির আড্ডায় গিয়ে বাসা বাঁধল। এখনও সে বাড়ি আসে না। শৈল এখন সংসারের গৃহিণী, পূর্বের ন্যায় আর তন্নি নয়, একটু মোটা হয়ে পড়েছে। মুখ চোখের ভাবও বুঝি হয়ে পড়েছে একটু রুক্ষ। তা হোক, 2টো রুগ্ন ছেলে টানতে টানতে কার না হয়। গল্পের পূর্বে পরিচয় এই। সেদিন অফিস থেকে ফেরবার সময় রমেশ সিটি বুকিং অফিস থেকে একখানি EIR টাইম টেবিল কিনে এনেছে। সন্ধ্যার সময় জলখাবার খেয়ে ঘরে বসে তার পাতা ওল্টাচ্ছিল। মেন লাইন বা তার আশেপাশে যে সমস্ত স্টেশন পড়ে, তার প্রত্যেকটির নাম সে পড়ে গেল। বর্ধমান, অন্ডাল, আসানসোল, মিহিজাম, জামতাড়া, কারমাটার, মধুপুর, গিরিডি, গয়া, দিল্লি। যতই পড়ে যেতে লাগলো ততই তার উৎসাহ বাড়তে লাগলো। একবার ভাবল যাবে দিল্লি, না দিল্লি নয়, পাঞ্জাব। কিন্তু তখনই হয়তো রেল ভাড়াটার কথা মনে পড়ল, তাই ক্ষণিকের মধ্যেই একটু বিমর্ষ হয়ে পড়ল। কিছুক্ষণ অন্যমনস্কভাবে বসে থাকবার পর আবার পাতা উল্টাতে লাগল। এবার আর উপরের জায়গাগুলো না দেখে টাইম টেবিলের নিচের দিককার জায়গাগুলো দেখতে লাগল। মধুপুর, হ্যাঁ মাঝামাঝি জায়গা, নেহাত মন্দ হবে না। দেখল সেখানে লেখা রয়েছে গিরিডির গাড়ি বদল করবার স্থান। অমনি টাইম টেবিলের গিরিডি ব্রাঞ্চ লাইনের পাতাখানা খুলে বসল। পরপর স্টেশনগুলির নাম পড়ে গেল: মধুপুর, জগদীশপুর, মহেশমন্ডা, গিরিডি। গিরিডির নাম সে পূর্বে শুনেছিল। এখানকার জল নাকি খুব ভালো, শৈলর অম্বল সেরে যেতে পারে। হঠাৎ তার মনে পড়ে গেল, সেই তো সেবার ওর বন্ধু বিমল তার স্ত্রী পুত্র নিয়ে গিরিডি গিয়েছিল না? হ্যাঁ, তার মনে পড়েছে, গিরিডিই তো। ওহ, ওর বউটা কি মোটা হয়ে এসেছিল, একদম চেনবার জোটই নেই। কলকাতা ছেড়ে যাবার সময় ওই তো তাদের স্টেশনে তুলে দিতে গিয়েছিল। মা গো, বউটা ছিল কি বিশ্রী রকমের রোগা, যেন একটি সরল রেখা, দৈর্ঘ্য আছে শুধু, প্রস্থ নেই। কিন্তু 2 মাস বাদে যখন ফিরে এলো, তখন সে দেহে কি আতিশয্য! অস্থিসার বিশীর্ণ একটি তনু ঘিরে যেন যৌবনের লীলাপদ্ম ফুটে উঠেছে। সেদিন রাত্রে শৈল যখন সংসারের নিত্যনৈমিত্তিক কাজ সেরে এসে রমেশের কাছে বসল, তখনও সে টাইম টেবিল নিয়ে নাড়াচাড়া করছিল। টাইম টেবিলটা একবার নেড়েচেড়ে বলল, এ কি,
টাইম টেবিল কিনে এনেছো যে? আমরা কালই যাচ্ছি নাকি? খুশিতে রমেশ শৈলের দুহাত চেপে ধরল। আজ যেন ওর কণ্ঠস্বর ভাবের অজস্রতায় কুলে কুলে পুড়ে উঠেছে। একটি অপরিচিত নগরীর দর্শন কামনায় সে স্বপ্নথিতের মতো উদাস। একটু কেশে নিয়ে সে বলল, কাল যাব কি না এ কথা বলে তুমি উপহাস করো না শৈল। সত্যিই আমরা একদিন যাব, কিন্তু সে যাওয়ার একটি প্রতিবন্ধক আছে। টাকা কিন্তু ওই 100 হবে না, আরও কিছু চাই। তা জোগাড় করতে হবে আমাদের পরস্পরের স্বার্থত্যাগের দ্বারা। বাজে খরচ কমিয়ে ফেলতে হবে। আমি আমার দিক থেকে কমাবো খবরের কাগজ, মাসিক প্রভৃতি কেনা, অতিরিক্ত সিগারেট খাওয়া। আর তোমার দিক থেকে তুমি কমাবে তোমার অকারণ কতকগুলো ছিট কিনে জামা তৈরি করা। শৈল ঝাঁঝিয়ে উঠল। বুঝেছি গো, বুঝেছি। অর্থাৎ কিনা তুমি বলতে চাও 1 মাস ধরে নির্জলা উপবাস করে শুকিয়ে মরো, তারপর হঠাৎ একদিন পুরী মন্ডার পুরী ভোজন হবে, এই তো? না বাবু, রইল তোমার দেশ ভ্রমণ, আমি ওতে নেই। কথাটা শেষ করে সে উঠে যাচ্ছিল, হঠাৎ রমেশ তার আঁচল চেপে ধরল। এ বিষয়ে একটা মীমাংসা করেই ছাড়বে। ঠিক যুক্তিমতো কাজ হচ্ছে। রমেশ আর আজকাল ট্রামে করে অফিসে যায় না। সেই জন্য শৈলকে একটু সকাল সকাল রেঁধে দিতে হয়। বলে, ডালহাউসি স্কোয়ার কতটাই বা, সে আর হেঁটে চলে যেতে পারবো না। মাসিক বা দৈনিক কাগজ আর সে কেনে না। রাস্তায় বের হলে যখন হকারেরা এসে ধরে, তখন যা তা একটা বলে দিয়ে দায় খালাস হয়। কখনো কখনো তারা ঠাট্টাও করে। তা করুক, তাতে কিছু এসে যায় না। আর শৈলরও কম বিপদ নয়। রেশমি চুড়িওয়ালি তো আজ 3 দিন ডেকে ফিরে গিয়েছে। রোজই বলে যে চুড়ি নেবে না, কিন্তু সে আসে রোজই। কিন্তু সবার থেকে বেশি দুঃখ হয় সাবান, তরলালতা প্রভৃতি বিক্রেতা সে ছেলেটির কথা ভেবে। সেদিন দুপুরবেলা সে এসে বলল, এই মন্দাকিনী তিল তৈল নেবেন? 1 শিশি 10 আনা, নতুন বেরিয়েছে, বেশ মাথা ঠান্ডা থাকে। শৈল বলল, না। ছেলেটি সে কথা শুনে কি একটু ভাবল, তারপর বলল, দেখুন না হয় আপনি 2 আনা কম দেবেন। আজকাল আর আপনি আমার কাছ থেকে কিছু নেন না, অন্য লোকের কাছ থেকে নিচ্ছেন বোধহয়। শৈল জানালো তা নয়, আজকাল সে গন্ধতেল মাখে না। কথাটা শুনে ছেলেটি বলল, এই অঞ্চলটায় আর কেউ কিছু নেন না, যা আপনারা নিতেন সেই জন্যই অনেক দূর থেকে। বলতে বলতে ওর মুখে কথা আটকে গেল। মুখখানা ভয়ানক রকম করুণ করে আস্তে আস্তে সে চলে গেল। শৈল একবার ভাবল একটা কিছু নেয়, কিন্তু কি করবে, সে নিতান্ত নিরুপায়। রমেশ আজকাল প্রতিদিন রাত্রে ফিরে এসে স্ত্রীর কাছে বসে দেশ বিদেশের গল্প করে। সে আজকাল বিভিন্ন দেশের কয়েকখানি গাইড বুক কিনেছে। তা থেকে অনুবাদ করে গল্পের আকারে সে শৈলকে পড়ে শোনায়। শৈলর তা শুনতে বেশ লাগে। সমস্ত দিনের কাজ ও কর্তব্যের কচকচির পর বিশ্রাম সময়টিতে কোনো একটি দূর দেশের গল্প তার কাছে রূপকথার মতো মনে হয়। সেই ছোট্ট একটি বাড়ি, সামনে দিগন্ত বিস্তৃত একটি প্রান্তর, মুক্ত প্রকৃতির অসহ দাপাদাপি, দূরে, বহু দূরে অস্পষ্ট একটি বনলেখা, তারই উপর আকাশ ঝুঁকে পড়েছে মায়ের সুগভীর মমতার মতো। শৈল এমন কত কী ভাবতে থাকে। সংসার ঠিক চলে যায়, নিরতিশয় নির্বিকার স্বাচ্ছন্দ্যের সঙ্গে এ পরিবারের দিনগুলি কেটে যায়। কিন্তু প্রশান্ত আকাশের এক কোণে কালবৈশাখী ঝড় যে একটি শান্তিময় নীড়ের দিকে লক্ষ্য করে ওঁত পেতে বসেছিল, তার খবর কেই বা রাখে। সেদিন রমেশ আপিসে বসে কাজ করছিল। হঠাৎ সে দেখে আশ্চর্য হয়ে গেল, তাদের বাড়ির নিচের ঘরের ভাড়াটেদের ছেলেটি কোথা থেকে এসে একেবারে তার পাশে দাঁড়িয়েছে। কি খবর জিজ্ঞাসা করতে বলল, আপনি আপিসে চলে আসবার পর থেকে ছোট খোকার বড় বমি হচ্ছে, বোধহয় কলেরা। বৌদি বড় ব্যস্ত হয়ে পড়েছেন, আপনি একবার বাড়ি চলুন। কথাটা শুনে সে একবার নির্বাক হয়ে দাঁড়ালো। কি যে করতে হবে তা সে কয়েক মুহূর্ত স্থির করতে পারল না।
শেষে একটু আত্মস্থ হয়ে শটান বড়বাবুর কাছে গিয়ে সমস্ত জানালো। কি জানি বিপদ শুনে তিনি কেমন একটু নরম হয়ে গেলেন। বললেন, আচ্ছা যান, আমি আপনার কাজ সব ঠিক করে দেবোক্ষণ, তবে হ্যাঁ, কালকে একবার দেখা করবেন। বড়বাবুর সঙ্গে কথা শেষ করে ঊর্ধ্বশ্বাসে সে বাড়ির দিকে চলল। বাড়িতে পৌঁছে দেখল সত্যি শৈল একা মেয়ে মানুষ, তাকে বিপদে পড়তে হয়েছে। তখনই তাকে ডাক্তার বাড়ি ছুটতে হলো। ডাক্তার এসে ইঞ্জেকশন দিতে আরম্ভ করলেন। নেহাত বরাত, তাই সন্ধ্যার মধ্যেই রোগ অনেকটা কমে এলো। ছেলেটা চোখ খুলল, কথা বলতে আরম্ভ করল। এ যাত্রা বাঁচল বটে, কিন্তু এই নিয়ে চলল 3 মাস। রমেশের আর নাওয়া খাওয়ার স্থিরতা নেই। সব দিন শৈল ঠিক সময় মতো রেঁধে দিতে পারে না, সেই জন্য খাওয়া হয় না। একদিন অভুক্ত অবস্থাতেই অফিস করতে হয়। ঘর সংসার লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। কিন্তু 3টি মাস পরে দেখা গেল যা কিছু জমিয়েছিল তা তো সমস্তই নিশ্চিহ্ন হয়ে গেছে, বরং আরও 20 টাকা ওষুধের দোকানে ধার হয়ে গেছে। এ বিষয়ে আর কারো অনুযোগের কিছু নেই। দিন যায়, দিনের পর দিন, মাসের পর মাস কেমন করে কেটে যায়। পূর্বেকার সেই নেশা মাঝে একটু কমেছিল বটে, কিন্তু আবার তা ঘাড়ে চেপেছে। আবার অর্থ সঞ্চয় করবার চেষ্টা চলেছে পূর্বের মতো। এবার কিন্তু এটা অনেকটা ধাতস্থ হয়ে গেছে। বাজে খরচ আর আজকাল চেষ্টাকৃত সংযমের দ্বারা বন্ধ করতে হয় না। ও দেখলেই সে নিজেকে থামাতে পারে। কোনটা বাজে কোনটা কাজের এ চেনবার মতো শক্তি তারও এসেছে। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠবার পর থেকেই শৈলর মনটা কেমন খুশিতে ভরে গিয়েছে। যে কাজই করতে যায় তাই ওর ভালো লাগে। বাতাসে পর্যন্ত বুঝি কিসের মধুর স্পর্শ লেগেছে আজ। সকাল থেকে সে রমেশের সঙ্গে এমন দুটো রসিকতা করে ফেলেছে যে ওর মতো 2টি সন্তানের জননীর পক্ষে না করলেই ছিল ভালো। রমেশ আপিসে চলে যাবার পরও ছেলে দুটিকে নিয়ে খেলা দিতে বসেছে। ও দরজার পাশে লুকিয়ে বলে টু, মেজে হামাগুড়ি দিয়ে বাঘের অনুকরণে মুখ হাঁ করে বলে হালুম। তারপর ছোট মেয়েটির মতো খিলখিল করে হেসে কুটোকুটি হয়ে পড়ে। ছেলে দুটিকে কোলে করে পরপর হাজারো চুমোয় বিরক্ত বিপর্যস্ত করে তোলে। ঠিক এমনি সময় একজন আগন্তুক উপরে শটান উঠে রঙ্গক্ষেত্রে এসে দাঁড়ালো। শৈল তাড়াতাড়ি ঘোমটা টেনে সরে যাচ্ছিল, কিন্তু একবার পেছন ফিরে তাকিয়েই ঘোমটা নামিয়ে বলল, ওমা ঠাকুরপো, একেবারে চেনবার জোটই নেই। মা গো, এর মধ্যে কত বড়টি হয়ে গেছো, দেখলে ঘোমটা টানতে হয় বটে। ঠাকুরপো নামধারী যে ব্যক্তিটি এইমাত্র আমাদের গল্পের আসরে এসে মাথা গলালো, সে রমেশের আপনার ছোট ভাই, যার পরিচয় আমরা পূর্বেই পেয়েছি। কিন্তু ঠাকুরপোকে শৈলর বড় ভালো লাগলো। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে যেন এ বাড়িরই একজন হয়ে গেল। ছেলেদের নিয়ে আদর করল, শৈলর পেছনে পেছনে ঘুরে তার কাজের কত সহায়তা করে দিল। বলল, এই ব্যবসার কাজে কলকাতায় এসেছিলাম বৌদি, তোমরা আপনার লোক, তোমাদের সঙ্গে দেখা করে যাব না? শৈল তখনই নিচের ঘরের ভাড়াটেদের ছেলেকে কিছু কবলিয়ে বাজারে পাঠিয়ে দিল। ভালো মাছ আনিয়ে খাওয়াতে হবে তো। যথেষ্ট আদর আপ্যায়নের পর শৈল রমেশের ঘরের মধ্যে পরিপাটি করে বিছানা পেতে দিল। বলল, দুপুরবেলা একটু গড়িয়ে নেবে তো ঠাকুরপো? দিবানিদ্রা সেরে যখন সে বাইরে উঠে এলো তখন বেলা 4টে বেজেছে। মুখ হাত ধুয়ে বলল, এবার আসি বৌদি, ব্যবসার কাজে একবার একজন লোকের সঙ্গে দেখা করতে হবে। শৈল বলল, সে কি, তা কি হয়? তোমার দাদার সঙ্গে দেখা হলো না? এতদিন বাদে এলে একদিন আর থেকে যেতে নেই? এখন অবশ্য বড়সড় হয়েছ। না বৌদি, সে আর হয় না, আজ বিশেষ দরকার, আবার যেদিন আসবো সেদিন থেকে যাও। বলে ও শৈলর পায়ে হাত ঠেকিয়ে প্রণাম করে চলে গেল। সন্ধ্যার সময় রমেশ ফিরে এলে শৈল সমস্তই বলল। রমেশ কিন্তু এ ব্যাপারটা আনন্দের সঙ্গে নিল না। বলল, সেরেছে, আপদটা আবার এসেছিল, কিছু মেরে নিয়ে যায়নি তো, যে হাত টান। শৈল বলল, সে কি গো, অমন কথা বলো না। অমন বিনয়ী, অমন মিশুক,
প্রত্যুত্তরে সে কিছু না বলে ঘরের মধ্যে পায়চারি করতে লাগল। হঠাৎ তার নজরে পড়ল চৌকির ওপর পরপর বসানো ট্রাঙ্কগুলোর দিকে। সবার থেকে নিচের যেটি, সেটির ওপর চোখ পড়তেই সে দেখতে পেল তার হাঁসকলটা যেন কিসের চারা দিয়ে খুলে ফেলা হয়েছে। তালাটি হেলে পড়ে রয়েছে। সে কি, ওরই মধ্যে যে রমেশের জমানো টাকাগুলো আছে! ওর বুক দুরু দুরু করে উঠল। তখনই একটির পর একটি ট্রাঙ্কগুলি নামিয়ে ফেলা হলো। ওপরেরগুলি নামাতেই নিচের ট্রাঙ্কটির ডালাটি ফস করে খুলে গেল। রুদ্ধ নিঃশ্বাসে সে কাপড়ের ভাঁজের মধ্যে হাত রাখতে লাগল। শেষে নিরাশ হয়ে ট্রাঙ্কের ডালা বন্ধ করে দিল। সবকটি টাকাই মারা গেছে। শৈলর আর মুখে ভাষা জোগাচ্ছিল না। অমন একটা কুশ্রী কুটিল জীবনকে অমন একটা করুণ আবরণ টেনে যে প্রতিনিয়ত লোকে পরস্পরকে ঠকাচ্ছে, তা সে প্রথমে ভাবতে পারেনি। তারই দোষে আজ এই বিভ্রাট ঘটল। আবেগের আতিশয্যে ওর অন্তরের সমস্ত অশ্রু আর চোখের পাতায় ভিড় করে এলো। রমেশ তখনও মাথায় হাত দিয়ে মেঝেয় বসে আছে, যেন ক্রূর বিধাতা ওই কটি টাকার সঙ্গে সঙ্গে এই দুটি নরনারীর মুখের ভাষাটি পর্যন্ত কেড়ে নিয়েছেন। রমেশ কিছুক্ষণ স্থিরভাবে বসে থাকবার পর হঠাৎ উঠে বলল, না, দিয়ে আসি রাস্কেলের নামে একটা ডায়েরি করে। শৈল তার হাত চেপে ধরে বলল, ছি, তা কি করে? আপনার ভাই, আমারই দোষে তো ওরকম হলো। আমি ওকে ওখানে না বসালে পারতুম। রমেশ নিজের মনে কি ভেবে আর বাইরে গেল না। আবার পরদিন অফিসে যেতে হলো। বন্ধুদের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি দিতে হলো, সমস্তই করতে হলো। কিন্তু এমন বৈচিত্র্যহীন জীবন আর তার ভালো লাগে না। সবেতেই কেমন নিরুৎসাহ ভাব। এক একদিন অফিসের কাজে ওকে হাওড়া স্টেশনে যেতে হয়। তখন আবার পুজোর ছুটি এসেছে। কত লোকে নিজের স্ত্রী পুত্র নিয়ে বিদেশে যাচ্ছে। তাদের চোখে মুখে কি অসীম উৎসাহ। পথে চলতে চলতে এক একবার নজরে পড়ে ট্যাক্সিতে স্যুটকেস, বেডিং প্রভৃতি ঝুলিয়ে কত লোকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে। তাদের দেখে ওর কত কি মনে হয়। ওর মনে হয় ও হয়তো একদিন স্ত্রী পুত্র নিয়ে অমনি করে বেড়াতে বের হতে পারত। কিন্তু পথে চলতে চলতে ও একবার দাঁড়িয়ে পড়ল। ওর বেদনাতুর চোখ দুটি থেকে দুফোঁটা অশ্রু নেমে এলো। একবার এদিক ওদিক চেয়ে চোখ দুটো মুছে নিয়ে আবার চলতে আরম্ভ করল। কারো সঙ্গে দেখা হয়ে গেলে মুশকিলে পড়তে হতো বটে। এরপর 5টি বছরের বিস্তীর্ণ ব্যবধান। রমেশ এখন আপিসের ভালো একটি পোস্ট পেয়েছে। মাইনেও তার এখন 20টি টাকা বেড়ে গিয়েছে। এর মধ্যে টিউশনিও এসে গেছে একটা। এবারও প্রতিবারের মতো পুজোর ছুটি এসেছে। এবার সত্যিই ওরা বাইরে যাবে। রমেশের এক বন্ধু গিরিডিতে থাকে। সে সেখানে বাড়ি ভাড়া করে দিয়েছে। ভাড়ার টাকাও অগ্রিম পাঠিয়ে দেওয়া হয়েছে। মাঝে একটি দিন আছে। আগামী পরশু ওরা বের হবে। টিকিটও কেনা হয়ে গেছে। রমেশের আজও আপিস আছে। আজ হয়ে তবে বন্ধ হবে। শৈল আজ সমস্ত দুপুর ধরে জিনিসপত্র গুছিয়ে নিচের ভাড়াটেদের মেয়েটির সঙ্গে গিরিডির গল্প করে কাটিয়ে দিল। যতই বেলা পড়ে যেতে লাগলো, ততই সে রমেশের জন্য অধীর হয়ে উঠল। সে এলে সকাল সকাল খাওয়ার পাট মিটিয়ে তবে আবার গোছ করতে বসবে। তার আজ অনেক কাজ। তার কি বসবার ফুরসত আছে? কিন্তু সন্ধ্যার সময় রমেশ এক গা জ্বর নিয়ে আপিস থেকে ফিরে এলো। উপরে উঠে এসে শটান বিছানার উপর শুয়ে চাদর টেনে দিল। একটিও কথা বলতে পারল না। জ্বরে তখন তার হাড় পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে। গভীর রাত্রে শৈল রমেশের মাথায় জলপটি দিতে দিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন শীঘ্রই সে সেরে ওঠে। তা না হলে সমস্ত টাকাগুলি পণ্ড হয়ে যাবে। রমেশ তখন বিকারের ঘোরে স্বপ্ন দেখে যেন তারা ট্রেনে করে দেশভ্রমণে বেরিয়েছে। বাংলার বাইরে কোনো একটি নগরের তেপান্তরের মাঠ বয়ে যেন ওদের ট্রেন চলছে। দূরে দিগন্তরেখার ওপর অস্পষ্ট পাহাড়গুলো মেঘের সঙ্গে মিশে রয়েছে। মাঝে মাঝে একটা একটা নাম না জানা নদী। এরই মধ্যে হয়তো একটা ছোট স্টেশনে গাড়ি এসে থামে। একবার পান, বিড়ি, সিগারেট, হিন্দু চা, পুরি, মিঠাই প্রভৃতি হাঁকাহাঁকি শুরু হয়। তারপর ঢং ঢং করে ঘণ্টা পড়ে।
আবার গাড়ি মাঠের মধ্যে দিয়ে চলতে থাকে, ঝকঝক ঝকঝক ঝকঝক। কোন অসীমের উদ্দেশ্যে সে চলে কে জানে।